এই যে ঠিক এরকম। হ্যাঁ, অনেক চেষ্টা করছি। আমেরিকার বিখ্যাত গাড়ি কোম্পানি এই ফোর্ড অটোর যিনি প্রতিষ্ঠাতা হেনরি ফোর্ড, পড়াশোনায় ভালো হলেই যদি সফল হওয়া যেত তাহলে আকিজ সাহেব সফল হতেন না। চার্লস ডারউইন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এবং তারপরে আলেকজান্ডার গ্রাহাম। অথচ আপনারা এই মানুষটি থেকে লেসন নিতে পারেন যে জীবনে কতটা কষ্ট থাকলে তারপরও এভাবে দাঁড়িয়ে থাকা যায় টিকে। উনি এই হুইল চেয়ারে বসে আমেরিকার মতো দেশকে, যদিও এখনো ওদের দেশে কিছু লোক এখনো বিলে ঝিলে পায়খানা করে দেয়। আর একটা বোগাস এক্সকিউজ হচ্ছে আমি টেরা। উনি ছোটবেলায় বসেছিল ডিমের উপর। কেউ কেউ ভাবে যে আমি অত বেশি এডুকেটেড না, অত বেশি শিক্ষিত না, কিন্তু আমেরিকার বিখ্যাত গাড়ি কোম্পানি ফোর্ড অটো এবং ওয়ার্ল্ডের টপ কোম্পানিগুলোর মধ্যে একটা হচ্ছে ফোর্ড অটো। এই ফোর্ড অটোর যিনি প্রতিষ্ঠাতা হেনরি ফোর্ড, তিনি কোনোদিন স্কুলের বারান্দাতেও যায় নাই, অথচ হেনরি ফোর্ড তিনি ফোর্ড অটোকে এস্টাবলিশ করেছেন। স্কুলের বারান্দাতেও যায়নি, অথচ ফোর্ড অটোর তিনি ফাউন্ডার, তিনি প্রতিষ্ঠিত করেন। তো আমরা যে এক্সকিউজ দিয়ে এডুকেটেড না আমি খুব বেশি, পড়াশোনায় অত ভালো না, ফরগেট ইট। পড়াশোনায় ভালো হলেই যদি সফল হওয়া যেত তাহলে আকিজ সাহেব সফল হতেন না, হেনরি ফোর্ড সফল হতেন না। পৃথিবীর অনেক বড় বড় বিজ্ঞানী হয়েছে যারা ফর্মাল এডুকেশন নিয়ে বিজ্ঞানী হয় নাই। চার্লস ডারউইন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এবং তারপরে আলেকজান্ডার গ্রাহাম বেল, তারপরে লিওনার্দো দা ভিঞ্চি, এরা কেউ পড়াশোনা দিয়ে কিন্তু বিজ্ঞানী হয় নাই, সায়েন্টিস্ট হয় নাই। রাইট ব্রাদার্স, উইলবার রাইট, অরভিল রাইট কি পড়াশোনা দিয়ে বিমান আবিষ্কার করছে? না। আপনি এরকম হাজার হাজার উদাহরণ পাবেন। আমি জাস্ট একটা জিনিস বললাম যে আপনি পড়াশোনায় যদি একটু বেশি ভালো না হন, নো ইস্যু, এটা এক্সকিউজ না আপনার সাফল্যের পথে। অনেকেই চিন্তা করে যে আমার মা বাবা মারা গেছে ছোটবেলায়, আমি মা বাবাকে হারাইছি, আমার জীবনে দুঃখ আর দুঃখ, আমার জীবনে কষ্ট আর কষ্ট। অথচ আপনারা এই মানুষটি থেকে লেসন নিতে পারেন যে জীবনে কতটা কষ্ট থাকলে তারপরও এভাবে দাঁড়িয়ে থাকা যায়, টিকে থাকা যায়। একটা পরিবার ধরে, গোষ্ঠী ধরে হত্যা করে ফেললো। আপনার তো একজন মরলে আপনি কাতর হয়ে পড়ে থাকেন মাসের পর মাস, আর ওনার পরিবার ধরে মেরে ফেলার পরেও উনি ঠিকই ঘুরে দাঁড়িয়েছেন। তার মানে আমরা যারা এক্সকিউজ দেখাই যে আমাদের ছোটবেলায় মা বাবা মারা গেছে, এটা একটা ভোগাস এক্সকিউজ। একটা সাধারণ ঘরের একজন সাধারণ মহিলা, সাধারণ মহিলা মানে স্বাভাবিক একজন গৃহবধূ, সেই গৃহবধূ থেকে পলিটিশিয়ান হয়ে ওঠা, সেই পলিটিশিয়ান থেকে বাংলাদেশের একজন সফল প্রধানমন্ত্রী হয়ে ওঠা, এটা কিন্তু চারটিখানি ব্যাপার না। 70 ইয়ার্স এজ পার করার পরেও রাষ্ট্রীয় ক্ষমতা সঠিকভাবে পরিচালনা করে। আমাদের দেশে কি দেখি আমরা, 40-এর পর থেকে বলে ভাই 40 হয়ে গেছে, চল্লিশা পড়ে গেছে চোখে, ভালো করে দেখি না, মনে থাকে না, মেধা শক্তি কমে গেছে। কয় বছর বয়সে? 60 বছর, 65 বছর বয়স থেকে এগুলো বলতে শুরু করে। আর উনি 70 ইয়ার্স প্লাস এজ হয়েও এখনো সফলতার সাথে রাষ্ট্রকে পরিচালনা করতেছেন। ইউ হ্যাভ টু থিঙ্ক, পরিবার না থাকলেও যে ঘুরে দাঁড়ানো যায়, সামনে আগানো যায়, উনি আমাদের ইন্সপাইরেশন হতে পারে। একসাথে এতগুলো মানুষকে হত্যা বাংলাদেশের ইতিহাসে কোন পরিবারে হয়েছে? বাদ দেন আপনি বাংলাদেশ, পুরো এশিয়া মহাদেশে কোন পরিবারে হয়েছে কিনা আপনি হিসাব করে দেন, একমাত্র যুদ্ধ বিগ্রহ ছাড়া। উনি যেহেতু বলতেন আমার কেউ নাই, আমি কি আর করবো, তাহলে আজকের এই জায়গাটা আমরা দেখতে পারতাম না। উনি শিখেছে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। আপনি একটু ভাবেন তো, আপনি একটু জাস্ট কল্পনা করেন আমার পরিবারে কেউ নাই, আমার সবাই মেরে ফেলা হয়েছে, আপনি শোক কিভাবে সামলাবেন? চিন্তা করলে ভয় পাবেন। আর বাস্তবে ঘটা তোর কি বাধায়। তারপরে আবার দেখেন রাজনীতি করতে এসে কতবার বাধা। একজন গৃহবধূ, একজন মেয়ে, মেয়েদের মন তো এমনি সফট থাকে আমরা জানি, একজন গৃহবধূ, তার উপরে হামলা হয়েছে, গ্রেনেড বিস্ফোরণ হয়েছে। গ্রেনেড বিস্ফোরণে তাকে যারা মানব ঢাল তৈরি করে সেভ করছিল তারা মারা গেছে, ওনাকে আল্লাহ বাঁচায় রাখছে। তাহলে গ্রেনেড বিস্ফোরণ হওয়ার পরে উনি রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ছিল। এই যে আমাদের বিজনেসেই তো আমরা দেখি কেউ একজন দাবড়ি দিচ্ছে, চাচা ওই তুই বিজনেস কি করস। কেউ একজন অন্যায় ভাবে কোন একটা আবদার করছে, ওই তুই আমার প্রোডাক্ট দিছিস, প্রোডাক্ট ভালো না, তুই টাকা ফেরত দে প্রোডাক্ট। এই ভয়েই সে ব্যবসা ছেড়ে দেয়। মানে কেউ একজন দাবড়ি দিলে ব্যবসা ছেড়ে দেয়। আর ওনার পরিবার ধরে হত্যা, বারবার হামলা, তারপরেও রাজনীতি ছাড়েনি দেখে আজকে পিএম হয়েছে। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এমনি এমনি কখনো কেউ কিছু হয়, এমনি এমনি কোনো প্রাপ্তি দেয় না। স্রষ্টা প্রাপ্তি দেয় তাদেরকে যারা ত্যাগ স্বীকার করে প্রাপ্তির জন্য। দেখেন আমাদের এক্সকিউজ আছে কি, দুর্ঘটনার পরে সাহস নষ্ট হয়ে গিয়েছে, একটা কাজ করতে গেছিলাম, দুর্ঘটনায় পড়ছি, আমার সাহসটা নষ্ট হয়ে গেছে, এটা আমাদের এক্সকিউজ। অথচ এই যে ব্যক্তিটাকে দেখছেন, উনি হলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, দুইবার আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন। উনি পোলিওতে আক্রান্ত হন, ওনার পা বিকল ছিল, উনি এই হুইল চেয়ারে বসে আমেরিকার মতো দেশকে শাসন করেছেন। অতএব আপনি যে দুর্ঘটনার কথা বলেন, এই এক্সকিউজও আপনার সাফল্যের পথে কোনো বাধা নয়। আমাদের এক্সকিউজ থাকে
আমি বহুবার চেষ্টা করেছি, বহুত লোকের প্ল্যান দেখাইছি, গেস্ট ইনভাইট করছি, কেউ আসে নাই, এই জন্য ব্যবসাটা ছেড়ে দিছি। আপনি কয়বার চেষ্টাকে বলছেন অনেক, আপনি কয়বার চেষ্টাকে বলছেন অনেক। জাস্ট সিট। এই ব্যক্তিটা আপনারা জানেন গণতন্ত্রের জনক হচ্ছেন উনি, আমেরিকার অন্যতম সফল একজন প্রেসিডেন্ট। জুতা সেলাইয়ের কাজ করতেন বাবা, এবং উনিও জুতা সেলাইয়ের কাজ করতেন, বাবার কাজে হেল্প করতেন। সেই জুতা সেলাই থেকে উনি গণতন্ত্রের জনক হয়েছে। মানুষের তুচ্ছ তাচ্ছিল্য ছিল, ওনাকে পার্লামেন্টেও কিন্তু অপমানজনক কথাবার্তা বলা হতো। বিভিন্ন নিয়ম আইন কানুন করার পরে বলতো মুচির ছেলে হইলে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না, এই ধরনের কথা ওনাকে শুনতে হচ্ছে। এবং ওনার চেহারা দেখে একটা মেয়ে হচ্ছে যে অনেক টায়ার্ড ছিলেন, ওনার মাথায় ছিল কাঠের বোঝা, তো একটা মেয়েকে বলছে একটু নামাই দাও। মেয়েটা নামাই দিছে। নামাই দেওয়ার পরে মেয়েটা দেখে বলতেছে, ফেসের দিকে তাকায়, এত কুৎসিত মানুষ আমি জীবনেও দেখি নাই। চিন্তা করা যায় যে সেই মানুষটা কিন্তু গণতন্ত্রের জনক, তার গণতন্ত্র, তার প্রতিষ্ঠিত গণতন্ত্র আজকে সেই রূপরেখা। আজকে বাংলাদেশ বলেন, তারপরে ওই যে তুরস্ক বলেন, বিশ্বের ম্যাক্সিমাম দেশে এখন গণতান্ত্রিক রাষ্ট্র। এই গণতন্ত্রকে যিনি প্রতিষ্ঠিত করেন ইনি হলেন আব্রাহাম লিঙ্কন, আমেরিকার অন্যতম সফল একজন প্রেসিডেন্ট, ফাদার অফ ডেমোক্রেসি, যিনি 23 বছর বয়সে চাকরি হারান এবং রাজনীতিতে পরাজিত হন। 24 বছর বয়সে ব্যবসায় তিনি লস করেন। 26 বছর বয়সে হারান প্রিয়তমা। পরে 27 বছর বয়সে তার আবার নার্ভাস ব্রেকডাউন হয়। নার্ভাস ব্রেকডাউন 29 বছর বয়সে, ঠিক 1 বছর পরে স্পিকার পদে নির্বাচন করতে গিয়ে সেখানে পরাজিত হন। 34 বছর বয়সে কংগ্রেসের প্রার্থী নির্বাচনে আবার তিনি হেরে যান। 39 বছর বয়সে আবার কংগ্রেসের প্রার্থী নির্বাচনে হেরে যান। 40 বছর বয়সে ভূমি অফিসার পদে রিজেক্টেড হয়ে যান। 45 বছর বয়সে সিনেট নির্বাচনে হেরে যান। 49 বছর বয়সে আবারও সিনেট নির্বাচনে পরাজিত হন। 52 বছর বয়সে তিনি হন আমেরিকার প্রেসিডেন্ট। তারপরে দেখেন এই বিশাল ব্যর্থতার ইতিহাস, বিশাল ব্যর্থতার ইতিহাস, একটা লং টার্ম ব্যর্থতার ইতিহাস পার করে তারপরে সাফল্যের দেখা মেলে। আমাদের জীবনে এত বড় ইতিহাস রচনা হয় না যে দেখেন 23 বছর বয়স থেকে ব্যর্থতার যাত্রা শুরু, আর এর আগে তো বড় হয়েছে, গ্রো করছে, গ্রো করার পর থেকে যখন কর্মজীবনে গেছে এখান থেকে ব্যর্থতা শুরু। কত বছর পর্যন্ত? 52 বছর। তাহলে 52 থেকে 23 মাইনাস করেন। এই 29 বছরের ইতিহাস হচ্ছে ব্যর্থতার ইতিহাস। আমাদের তো ঘোড়ার ডিম 29 দিনের যদি ব্যর্থতার ইতিহাস হয়, আমরা বলি এই কাজটা আর আমার দ্বারা হবে না। অনেক তো করলাম, অনেক তো করলাম, কম কি মানে তাদের ভাবখানা এই যে ঠিক এরকম, হ্যাঁ অনেক চেষ্টা করছি, কম কি আর দাওয়াত দিছিস, এক দুজন দাওয়াত দিলাম, স্যার খালি রিজেক্ট করে, হ্যাঁ আমার দ্বারা আর করা সম্ভব না। মানে ভাবখানাটা কি, চেহারার অবস্থা, এই বডি ল্যাঙ্গুয়েজ, এই মানে সে মনে হচ্ছে যেন পৃথিবীর সবাইকে হারাইছে। তার চেহারা দেখে এমন মনে হয় কিছু লোকের চেহারা দেখে পৃথিবীর সব হারাইছে, একেবারে আপদমস্তক হতাশাগ্রস্ত, চোখ মুখও বলে দিচ্ছে এই ব্যক্তি হতাশ। ওই হতাশা অবস্থায় আমাদের দুইটা কথা শুনে লাভ মেরে যায় আরেকদিন ইনভাইট করতে, আর যখন দেখো ওই লোকটা ওই নিজে আবার হতাশ, আমার ডাকে কেন, ও তো কোনোভাবে মাথায় খেলে না। ওই লোক বুঝে ফেলে, সরাসরি বলে না, কিন্তু আসে না, আসে না, কারণ বুঝে ফেলে যে তুই বেটা হতাশ নিজেই। ব্যাপারটা এরকম যেন আমার লেস কাটছে, এবার শিয়ালদের ডেকে আমি আবার মিটিং করতেছি, ভাই তোদের লেস থাকলে ভালো লাগে না, পিছনে একটা জিনিস বেড়ে থাকলো, এটা কেমন হয়, হ্যাঁ কেটে ফেল সবাই, কেটে। ব্যাপারটা এরকম হয়েছে, আমাদের আচরণটা এরকম হয়েছে। তো এই আচরণগত পরিবর্তন আগে ইম্পর্টেন্ট। আপনার মনে রাখতে হবে, আপনার সুসময় তো সুন্দর চেহারা এমনি থাকবে, ওটা বানানো লাগবে না এমনি, ভিতরে খুশি মানে ভালো সেল হইলে। আমি তো দেখি আমার অফিসে কিছু লোক আছে, সে তারা হচ্ছে গিয়ে ইমোশনাল ফুল, ইমোশনাল ফুলদেরকে দেখি যেই না 50 পয়েন্ট সেলস আসে, ওর গায়ের মধ্যে একটা মোটামুটি রোবটিক এনার্জি চলে আসে। 50 পয়েন্ট সেল আসলে বাবা সে কি স্যার এটা টাকা এই সেই, মানে কথার ধরনই চেঞ্জ। 50 পয়েন্ট এসেছে, 100 পয়েন্ট এসেছে, তার ভাবি এই। আর যদি সেল আসার সম্ভাবনা থাকে, what is this ভাই, how nonsense you are। আপনার যখন খারাপ সময় চলবে তখন আপনার বডি ল্যাঙ্গুয়েজে আরো চেঞ্জ লাগবে বেশি, যখন খারাপ সময়।
যখন আপনার প্রোডাক্টিভিটি কম, তখন আপনার এনার্জি থাকতে হবে সুপার এনার্জি। আরে ভাই, যে সময় ভালো ঘটনা ঘটতে থাকবে লাইফে, ওই সময় না থাকলেও চলবে। তো দেখেন, যখন খারাপ থাকবে সময়, তখন হতে হবে আমাদেরকে বেশি এনার্জেটিক, মোর এনার্জেটিক। তাহলে যদি আপনার ব্যবসা খারাপ থাকে, তখন কি হবে? বেশি এনার্জেটিক, বেশি চাঙ্গা, বেশি উৎফুল্লতা, চেহারা স্রোতের মধ্যে একটা আলাদা রকম ব্যাপার, ভাইবস থাকতে হবে। সো আপনি যদি মনে করেন যে আমার জীবনে হার আছে, ব্যর্থতা আছে, তো এই মানুষটাকে মনে রাখবেন জীবনে। আশা করি আর কোনোদিন তাহলে 2-5 জন নেগেটিভ বললে আপনি আর এত বড় একটা ব্যবসা ছেড়ে দিবেন না। যদি আমি মনে করি কখনো ব্যর্থ, আমি এই ব্যক্তিটার জীবন নিয়ে অ্যানালাইসিস করব। আমাদের অনেকের এক্সকিউজ থাকে যে আমি গরিব, মানে গরিব বলে আমি অফিসে ঠিক মতো আসতে পারি না, গরিব বলে আমি অনেক কিছু করতে পারি না, গরিব বলে ব্যবসা শুরু করতে পারি না, গরিব বলে ভালো কিছু করতে পারি না, আমার বাবার এত টাকা নাই, দাদার নাই, আমার পারিবারিক অবস্থা এত বেশি ভালো না, নিজের অবস্থা ভালো না। এই ধরনের এক্সকিউজেস আমাদের মনে মনে কাজ করে। শো করি আরেকজনকে বলি ব্যাপারটা তা না, কিন্তু মনে মনে কাজ করে। এই দুইটা ব্যক্তির জীবন থেকে লেসন নেবেন। এই ব্যক্তিটা ছিলেন মাঝির ছেলে, উনি ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন এবং ওনাকে বলা হয় মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, পরমাণু বিজ্ঞানী। আমার একজন আইকন, আমার একজন আইডল, যার কিছু কথা আমার জীবনকে পরিবর্তন করে দেয়। মাঝে মাঝেই ওনার বক্তৃতা শুনি, ওনার বক্তৃতাগুলো খুব ভালো লাগে। তার কিছু কথা আমার জীবনকেই প্রথম হচ্ছে যে গিয়ার আপ করে। তো এই ব্যক্তিটা ডক্টর স্যার এপিজে আব্দুল কালাম স্যার। উনি এত দরিদ্রতার মধ্য থেকে বড় হয়ে ভারতের রাষ্ট্রপতি পর্যন্ত হয়েছেন। আপনাকে এই ব্যক্তিটা থেকে লেসন নিলে আশা করি এক্সকিউজটা আর আপনার জীবনে থাকবে না। আপনার আরেকজন ব্যক্তিকে দেখছেন, ইন্ডিয়ার মতো একটা দেশ, বিশ্বে যারা বর্তমান সময়ে পরাশক্তি হওয়ার পর্যায়ে চলে গেছে এবং যাচ্ছে ডেভেলপমেন্টের দিক দিয়ে, সব দিক থেকে, শক্তির দিক থেকে, ব্যবসা বাণিজ্যের দিক থেকে। যদিও এখন ওদের দেশে কিছু লোক এখনো বিলে ঝিলে পায়খানা করে দেয়, কিন্তু সেটা বিষয় না, কিন্তু ওরা আগাচ্ছে। 120 কোটি জনগণের দেশ, কম কথা না। চায়ের দোকান চালাতেন একজন চাওয়ালা, চাওয়ালা থেকে আজকে ভারতের পিএম হয়েছে। তাহলে কতটা দারিদ্রতা ছিল। আমার মনে হয় এখানে একজনও চাওয়ালা বসা নেই। যদি চাওয়ালাও হয়ে থাকেন, তবুও আপনি স্বপ্ন দেখতে পারেন আপনি পিএম হবেন। মানে স্বপ্ন দেখার ক্ষেত্রে আপনার কোনো কিন্তু বাধা নেই। সো আপনি যে এক্সকিউজ দেখান যে আমি গরিব, এটা আসলে একটা ভোগাস আপনার মন থেকে। আপনার নিজের মনের মধ্যে আপনার শয়তান ঢুকছে, ওই শয়তান আপনাকে এক্সকিউজ দেখাচ্ছে তুই গরিব, তোর জন্য ভালো কিছু করা সম্ভব না। ফরগেট অল অফ দিস এক্সকিউজ। আরো থাকে কিছু মানুষের যে আমি দেউলিয়া হয়ে গেছি। দেউলিয়া হয়ে গেছি মানে আমার টাকা পয়সা নাই, আমার বাবার টাকা পয়সা নাই, খুব খারাপ অবস্থা, পরিবারের খুব খারাপ অবস্থা। অনেকে কিন্তু এই ধরনের কথাবার্তা বলে। কিন্তু জানেন, আজকে বড় একটা সফট ড্রিঙ্কস এর কোম্পানি কোকা কোলা সবচেয়ে বড়, এরপরে পেপসি। এই পেপসিটা শুরু করেছিলেন একজন ব্যক্তি, যে ব্যক্তিটা ছিলেন হলো একজন কেমিস্ট, মানে ওষুধের দোকান ছিল। তো ওনার ওষুধের দোকানে যারা আসতো তাদেরকে উনি আপ্যায়ন করার জন্য এক ধরনের ড্রিঙ্ক দিতেন। সেই ড্রিঙ্ক থেকে পেপসির কিন্তু যাত্রা শুরু হয়। সেই ড্রিঙ্কটা ওনার নিজেরই বানানো ছিল, কারণ ওনার একটা ল্যাব ছিল, ওই ল্যাবে উনি বানাতেন। তারপরে এই পেপসির যাত্রা শুরু হয়। এই পেপসি ব্যাংক্রাপসিতে পড়ে, অর্থাৎ দেউলিয়া হয়ে যায়। সেই দেউলিয়াত্ব থেকে ঘুরে দাঁড়ায় আজকে পেপসি সারা ওয়ার্ল্ডে এমন রাজত্ব কায়েম করছে যে কোক আর পেপসি এখন ওয়ার চলতেছে, যুদ্ধ, কে কার আগে যাবে। তাহলে পেপসি দেউলিয়া হয়ে যাওয়া কোম্পানি যদি ঘুরে দাঁড়াতে পারে, তো আপনি কি আর দেউলিয়া হলেন? কারণ অনেকে বলে কি আমি খাটো, আমার মানে মনে মনে ভাবে আমার চেহারা অত ভালো না, আমি খাটো, আমার দ্বারা তেমন একটা কিছু করা সম্ভব না। কিন্তু দেখেন, এই যে ব্যক্তিটাকে দেখছেন, কে এই ব্যক্তিটা? জোরে বলেন, তাকে কি বলা হয়? গড অফ ক্রিকেট, রাইট। ক্রিকেটের ভগবান বলে ইন্ডিয়ানরা, গড অফ ক্রিকেট বলে। এই ব্যক্তিটা কত খাটো দেখছে, না থাকলে দেখে নিবেন, আজকে উইকিতে সার্চ করবেন। আর একটা ব্যক্তি যাকে বলা হয় মিস্টার পারফেকশনিস্ট। খাটো একটা মানুষ, 5 ফিট 7 ইঞ্চি উচ্চতা, তাকে বলে পারফেকশনিস্ট। এবং ওনার কিছু সিনেমা ইয়ুথদের হৃদয়ে দাগ কেটেছে। তার মধ্যে আমার হৃদয়ে দাগ কেটেছিল এমন একটা সিনেমা, যেটা হচ্ছে 3 ইডিয়টস। পরে আসলো পিকে, সেটাও দাগ কাটলো। আর আমার স্বপ্ন দেখার যাত্রা শুরু হচ্ছে গজনী মুভি থেকে, ওনার অভিনীত। সো এই ব্যক্তি মিস্টার পারফেকশনিস্ট হতে পারে, যেখানে বলিউডে 6 ফিট 6.5 ফিট করে উচ্চতা এক একজন হিরোর, সেখানে উনি 5 ফিট 7। মানে বুঝতেছেন, আমার চেয়ে 2 ইঞ্চি খাটো। তাহলে সাইজ কোনো ম্যাটার। শাহরুখ খান এখনো পর্যন্ত কিং, সেই কিং এখনো কিং রয়ে গেছে বুড়া বয়সে এসে, 60 বছর বয়সে এসে। তার উচ্চতা কত? যে এই যে খাটো আমি, এই এক্সকিউজ আর কখনো দিবেন না, এইটা মনেও রাখবেন না, কারণ এটাও একটা ভোগাস এক্সকিউজ। আর একটা ভোগাস এক্সকিউজ হচ্ছে আমি টেরা।
তাকাইতে লজ্জা পায়, চোখ ছোট সেই তাকাইতে লজ্জা পায়, মানে মানুষের সামনে কথা বলতে লজ্জা পায়, ইতস্তত বোধ করে কারোর সামনে দাঁড়াতে কথা বলতে। যদিও ট্যারা এখন ঠিক করা যায়, আপনাদেরকে জানাই রাখি, যদি কেউ ট্যারা থাকে জানাই দিন যে পয়সা হলে এখন ঠিক করা যাবে, মানে ট্যারা চোখ সোজা বানাই দিবে, এবং এটা সাইন্টিফিক্যাল, ডাক্তার এটা করে দিবে। সো এই জন্য আমি আপনাদের বলি যে এই ধরনের চিন্তা ভাবনা যদি থাকে, আমার চোখ ছোট, টেরা বা কেমন একটা দেখতে, এগুলো নিয়ে আপনার আসলে হীনমন্যতায় ভোগার কিছু নাই। আপনাকে একজন ব্যক্তিকে দেখাই, যে ব্যক্তিটা জন্মগতভাবে অন্ধ ছিলেন, জন্মান্ধ, যখন একটু বড় হলো দেখা গেল উনি কথা বলতে পারে না, বোবা। আবার যখন একটু বড় হলো তখন আবিষ্কার হলো যে উনি কানেও শোনে না। তার মানে দেখেন, অন্ধ, কানে শোনে না, বোবা, 10 বছর বয়স থেকে কথা বলতে শুরু করে, এবং তখন উনি কথা বলে এরকম যে আমি বিশ্বাস করতাম যে আমি একদিন কথা বলতে পারবো। দেখেন, কথা বলা শুরু করার পরে উনি বলছে আমি বিশ্বাস করতাম আমি একদিন কথা বলতে পারবো। অন্ধ হয়ে কানে না শুনে এই ব্যক্তিটা 10টারও বেশি সাকসেসফুল বই রচনা করেন। ওনার নাম হচ্ছে হেলেন কেলার। আজকে হেলেন কেলার ফাউন্ডেশন সারা ওয়ার্ল্ডে কাজ করছে। আমেরিকান একজন রাইটার এবং অথর এই লোকটা। অনেকেই ভাবে আমার বুদ্ধি কম বা বুদ্ধি নাই। আমি একজন ব্যক্তিকে দেখাই, এই ব্যক্তি টমাস আলভা এডিসন, যিনি আমাদেরকে আলো দিলেন, বৈদ্যুতিক বাতি আবিষ্কার করলেন, 10,000 টাইম ট্রাই করছেন। মানে উনি মেন্টালি, ওনাকে সবাই বলতো মানসিক প্রতিবন্ধী। তো মানসিক প্রতিবন্ধী বলেই 10,000 বার চেষ্টা করার পরেও ছাড়ে নাই হাম। স্বাভাবিক মানুষ কি এটা পারে নাকি? অস্বাভাবিক ছিলেন বলেই পারতেন। ওনার ব্যাপারে অনেক কথন আছে, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে উনি ছোটবেলায় ডিম নিয়ে গিয়ে বসেছিল ডিমের উপরে। তো বলে তুই ডিমের উপরে বসে আছিস কেন? বলে মুরগি বসে থাকলে যদি বাচ্চা ফুটে, তা আমি বসলে বাচ্চা ফুটবে না কেন? চিন্তা করেন। আর তার স্কুল থেকে তার টিচাররা তাকে ফেরত দেয় একটা চিরকুট লিখে। সেই চিরকুটটা পড়ে মা অনেক কান্নাকাটি করছিল। টমাস আলভা গিয়ে জিজ্ঞেস করেছে, মা তুমি কাঁদো কেন? বলে যে বাবা, তুমি এত মেধাবী যে তোমাকে পড়ানোর মতো ক্ষমতাও স্কুলের টিচারদের নেই, তাই তারা বলছে ভালো একটা স্কুলে তোমাকে ভর্তি করতে। তো ভালো স্কুল তো এই শহরে নেই, এই জন্য তুমি আমার কাছেই পড়বা। টমাস আলভা খুব খুশি। তাকে টমি বলে ডাকা হতো ছোটবেলায়। টমাস আলভার মা যখন মৃত্যু সঞ্চয়, তখন টমাস আলভা একটা চিরকুট খুঁজে পায় তার মায়ের মাথার কাছ থেকে। সেই চিরকুটটা তার মনে পড়ে যায় যে ছোটবেলায় টিচার দিয়েছিল। চিরকুটে কি লেখা ছিল জানেন? চিরকুটে লেখা ছিল, তোমার টমি এত বোকা এর দ্বারা পড়াশোনা করা সম্ভব না। সেই টমি কিন্তু আজকে আমাদেরকে আলো দিয়েছে, 10,000 বার ট্রাই করার পরে সফল হই। তো যারা ভাবে স্বাভাবিক বুদ্ধি কম, আপনি ভুল ভাবছেন। আলবার্ট আইনস্টাইনের কথা আপনারা নিশ্চয়ই জানেন। আলবার্ট আইনস্টাইন এত বড় বিজ্ঞানী, অথচ উনি বাসার অ্যাড্রেস মনে রাখতে পারতেন না। বাসার অ্যাড্রেস মনে, চিন্তা করা যায় মানসিক ভাবে কতটা প্রতিবন্ধী হলে নিজের বাসার অ্যাড্রেস নিজে ভুলে যায়। বউ কি করতে পরে পকেটের মধ্যে একটা কাগজে লিখে রেখে দিত এবং বলে দিত, তোমার যদি রাস্তা কিছু খুঁজে না পাও, তারপর তো পকেটের কথা মনে করো যে পকেটের মধ্যে একটা আছে। তো উনি পকেট থেকে এটা বের করতেন, মানুষের দিতেন, মানুষের পরে দেখা যায়। তার মানে দেখেন কতটা ঘোরের মধ্যে ওনারা ছিল। এত বড় বড় আবিষ্কারও কেমনি হয় নাই। উনি গবেষণা এতটা মত্ত, ওনার একটা বন্ধু আসছে, বেশ সুস্বাদু খাবার রান্না হয়েছে বাসায়, উনি ভাবতেছে খাবো। তো বন্ধু আসছে, বন্ধু কিছুক্ষণ পর, উনি গবেষণা ল্যাবে ছিল, গবেষণাগারে ছিল, গবেষণা করছিল। বন্ধু বলে আমার ক্ষুধা লাগছে। তো উনি বলছে ঠিক আছে যাও তুমি কিচেনে যেয়ে খেয়ে আসো। তো বন্ধু টেস্ট পেয়ে সব খেয়ে ফেলছে খাবার। এখন ওনার অনেকক্ষণ পরে ক্ষুধার উদ্রেক হয়েছে। উনি গেছে রান্না করে, যাওয়ার পরে দেখে খাবার দাবার নাই। এখন উনি ভাবতেছে ও মনে হয় আমি কখন খেয়ে গেছিলাম। উনি আবার গিয়ে গবেষণা শুরু করে গেছে এবং ভাবতেছে এত তাড়াতাড়ি ক্ষুধা লাগলো কেমনে। ভাবতে পারেন যে কি ধরনের যে মেন্টাল অ্যাটাচমেন্ট থাকলে একটা কাজে এই ধরনের চিন্তা করতে পারে একজন মানুষ। তাহলে যারা ভাবতেছেন আমার স্বাভাবিক বোধ বুদ্ধি নেই, তারা আসলে ভুল ভাবতেছে। মানুষ অনেক উন্নত হচ্ছে। আমি 2-1 জনের উদাহরণ দিচ্ছি, এটাও কোনো এক্সকিউজ না। দেখেন এই ব্যক্তিটা, অনেকেই বলে না যা হতে চাইছি তা হতে পারি নাই, আমার যা স্বপ্ন আমি তা হতে পারি নাই, হয়ে গেছে আর একটা।